অ্যাক্টিভিটির মধ্যে দেখালাম, এই ইলেকট্রনটা ধরো এই দিকে ছুটছিল মুক্তভাবে, এই ইলেকট্রনটা ধরো ছুটছে এই দিকে মুক্তভাবে, এই ইলেকট্রনটা ধরো এই দিকে মুক্তভাবে ছুটছে, এই ইলেকট্রনটা ধরো হচ্ছে এই দিকে মুক্তভাবে ছুটছে। ওকে, আবার এখানে আরেকটা ইলেকট্রন ধরো এই দিকে মুক্তভাবে ছুটছে। এগুলো হচ্ছে তার ডিরেকশন, মানে এই ইলেকট্রনটা এই দিক থেকে ধরো এই দিকে গেছে, এটা হচ্ছে এই দিক থেকে এই দিকে গেছে, এটা হচ্ছে এই দিক থেকে এই দিকে, এটা এই দিক থেকে এই দিকে, এটা এই দিক থেকে এই দিকে। ওকে, কিন্তু আমি যখন এই একটা কোষ একটা এখানে সংযোগ দেব তখন কি হবে, মানে কোষ সংযোগ দেওয়ার আগে অর্থাৎ যখন আমরা চাবি দেব না তখন ইলেকট্রনগুলো এভাবে মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, কিন্তু যখন আমি এই কোষটা তড়িৎচালক শক্তিটা অ্যাপ্লাই করব তখন কি হবে। এটার জন্য কিন্তু তোমার আরেকটা নলেজ লাগবে। তোমরা সবাই জানো যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ই। তোমরা যারা পড়ে থাকবে যে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎচালক শক্তির সাথে ফোর্সের একটা সম্পর্ক আছে। এই ইকুয়েশনটা তোমরা কেমনে বুঝবে জানো? ধরো এভাবে বুঝতে পারো, ধরো এটি যদি একটি পজিটিভ চার্জ হয়, আমরা সবাই জানি পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হয় এই দিকে। তাহলে এটার চারপাশে ধরো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে আছে, তাই না? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে আছে। এখন আমি যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাবো কীভাবে? ধরো এটা পজিটিভ চার্জের একটি বস্তু, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা টেজ চার্জ ধরো একটা কিউ নট চার্জ স্থাপন করি, এটা যদি পজিটিভ চার্জ স্থাপন করি আর এটি যদি পজিটিভ হয়, এটিও তাহলে পজিটিভ। পজিটিভ পজিটিভ চার্জের মধ্যে বিকর্ষণ বল কাজ করে কুলম্বের ল অনুসারে, সেই ফোর্সটা ধরো এই দিকে আসবে, তাই না? তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কিউ নট আধান স্থাপন করলে তার উপর ফোর্স আসে কত? এফ। তাহলে একক আধান স্থাপন করলে ফোর্সটা আসবে কত? এফ ডিভাইডেড হচ্ছে কিউ নট, এফ ডিভাইডেড কিউ নট। এটাকে আমরা বলবো ঠিক এই পয়েন্টটার তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্যটা কি আসতেছে? তাহলে ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড হচ্ছে কিউ নট। আমি যে আধানটা স্থাপন করলাম এই আধানের উপর আসতেছে। তাহলে আমি এটাও বলতে পারি কিউ পরিমাণ আধান যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করা হয়, কিউ পরিমাণ আধানের উপর সেই ডিরেকশনটা যদি ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ যদি প্রান্ত হয়, পজিটিভ প্রান্ত থেকে কিন্তু ডিরেকশনটা ইলেকট্রিক ফিল্ডের সবসময় বাইরের দিকে হবে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা পজিটিভ চার্জ থেকে বের হয়, অর্থাৎ এই দিকে হবে। তাহলে যেহেতু আমরা পজিটিভ চার্জ স্থাপন করছি, যার কারণে এই পজিটিভ চার্জটার উপর যে ফোর্সটা হবে সেটা হচ্ছে বাইরের দিকে আসবে। সেই ফোর্সটা আমরা চাইলে মেজারমেন্ট করতে পারি এফ ইজ ইকুয়াল টু ই কিউ নট ইকুয়েশনের সাহায্যে। এই ইকুয়েশন দ্বারা আমাদের কি মেসেজ দেবে? যে এফ এর ডিরেকশন যেদিকে, এফ এর ডিরেকশনটা যেদিকে, ই এর ডিরেকশনটা সেই দিকে হবে। কিন্তু এবার চিন্তা করো, আমি পজিটিভ চার্জ না স্থাপন করে যদি আমি নেগেটিভ চার্জ স্থাপন করতাম, তখন এটা কিন্তু আকর্ষণ বল পাইতো, অর্থাৎ এফ বল পাইতো এই দিকে পাইতো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে তার বিপরীতে ফোর্সটা পাইতো। অর্থাৎ তখন ইকুয়েশনটা কি হইতো? তখন এফ ইজ ইকুয়াল টু আসতো ই মাইনাস কিউ নট। এর অর্থ কি? এফ ইজ ইকুয়াল টু মাইনাস হচ্ছে ই কিউ নট, এই ফোর্স পরিমাণ পাইতো। তাহলে এই দুই ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? দেখো এখানে এফ এর মানটা হচ্ছে পজিটিভ, এখানে ই এর মানটা হচ্ছে পজিটিভ, আর এই চার্জ হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। এই স্কেলার রাশি দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, যেহেতু এই এফ পজিটিভ, এই এফ ইও পজিটিভ, তার মানে এই দুটোর ডিরেকশন হচ্ছে সেম, একই দিকে আছে। এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এফ হচ্ছে পজিটিভ, আর এইখানে আছে আমাদের যে মানটা, কারণ এটি হচ্ছে একটি ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দ্বারা যদি আমি গুণ করি, এই পুরো টার্মটা ভেক্টর। তাহলে এটি যদি একটি ভেক্টর রাশি হয় আর এটি যদি একটি ভেক্টর রাশি হয়, যেহেতু এই ভেক্টরটার সামনে একটা মাইনাস আছে, যার কারণে এর ডিরেকশন যদি এই দিকে হয়, এই ভেক্টরের ডিরেকশন হবে তার বিপরীত দিকে। এই কনসেপ্ট কিন্তু আমরা এসএসসি ফার্স্ট পেপারেই কিন্তু আমরা দেখেছি, পদার্থবিজ্ঞান ভেক্টর কনসেপ্টে তোমরা কিন্তু পড়ে আছো। এটি যদি একটি এ ভেক্টর হয় সমজাতীয় এবং মান যদি সমান হয়, এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মান সমান কিন্তু দিক বিপরীত, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা মাইনাস চিহ্ন ইউজ করছো। অর্থাৎ এটি যদি এ ভেক্টর হয়, এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ। তাহলে এই মাইনাস এ দ্বারা আমরা কি বুঝাচ্ছি? মাইনাস এ দ্বারা বুঝাচ্ছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর। এই দুটো ভেক্টরের মান সমান, এই মাইনাস চিহ্নটার দ্বারা শুধুমাত্র বোঝাবে দিকটা বিপরীত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে। তোমাদের এই এক্সপিরিয়েন্সটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে বলতে পারো যে যেহেতু আমাদের এই প্রান্তটা পজিটিভ সাইড, তাহলে এই পরিবাহীটার এই প্রান্তটাতে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ স্থাপন করেছি, তাই তো? আর এই প্রান্ত হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নেগেটিভ কোষের নেগেটিভ সাইডটা স্থাপন করেছি। তাহলে যেহেতু এই প্রান্তে হচ্ছে পজিটিভ, তাহলে এই দিক থেকে এই দিকে হচ্ছে আমাদের ই এর ডিরেকশন। ই মানে হচ্ছে কি? তড়িৎ প্রাবল্য, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ডিরেকশন হবে এই দিকে।
আর যেহেতু আমাদের ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাই না, ইলেকট্রনের একটা দেখাচ্ছি এটা নেগেটিভ, ইলেকট্রনগুলো হচ্ছে কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় তাহলে এই ইলেকট্রনগুলো এখন যখনই এই পরিবাহীর মধ্যে আমরা একটা কোষ অ্যাপ্লাই করব, একটা তড়িৎ কোষ অ্যাপ্লাই করব, তখন এই নেগেটিভ চার্জগুলো অর্থাৎ ইলেকট্রনগুলোর উপর একটা ফোর্স আসবে, সেই ফোর্সটা আসবে আমাদের হচ্ছে এই দিকে। তাহলে এফ ফোর্স আসবে এই দিকে। অর্থাৎ যখনই আমরা একটা পরিবাহীর মধ্যে একটা ব্যাটারি লাগাবো তখন এই পরিবাহীটির মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকবে সেই মুক্ত ইলেকট্রনগুলো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ে গেল, কারণ এই দিক থেকে কিন্তু আমাদের এর ডিরেকশন অর্থাৎ তড়িৎ বলরেখা এই দিক দিয়ে বের হবে, এই দিক দিয়ে বের হবে তড়িৎ বলরেখা, তাই তো। তাহলে এর ডিরেকশন যেদিকে হবে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এখন এই পরিবাহীটা পড়ে যাবে, যার কারণে এই পরিবাহীটার মধ্যে যত মুক্ত ইলেকট্রন আছে প্রত্যেকটা মুক্ত ইলেকট্রন এই দিকে একটা ফোর্স পাবে। আর এই দিকে যদি ইলেকট্রন ফোর্স পায় সেক্ষেত্রে ইলেকট্রনগুলো এই দিকে আসবে। এখন কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রনগুলো এই দিকে যে আসবে কিভাবে আসবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, কারণ এই ইলেকট্রন তো এইদিকে যাচ্ছিল, এই ইলেকট্রন তো এইদিকে যাচ্ছিল, এই ইলেকট্রন তো এইদিকে যাচ্ছিল। যখন এই দিক থেকে একটা ইলেকট্রনগুলোর উপর ফোর্স আসবে তখন ডায়াগ্রামটা কীরকম হবে সেটা একটু বোঝার চেষ্টা করো, সেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার। তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কি ঘটনাটা অ্যাকচুয়ালি হয়। এই জিনিসটা আমি মনে করো দেখাই তোমাদেরকে, এখানে একটা ডায়াগ্রামে দেখাচ্ছি। ধরো এটি হচ্ছে আমাদের সেই পরিবাহী টুকরাটা, তাই তো। এই সাইডে আমরা হচ্ছে ব্যাটারি পজিটিভ সাইড লাগিয়েছি আর এই সাইডে হচ্ছে ব্যাটারি নেগেটিভ সাইড লাগিয়েছি। তার মানে এটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ছে অর্থাৎ এর ডিরেকশন এই দিকে আর এদের উপর ফোর্স আসতেছে এই দিকে। তাহলে এখন কি হবে একটু বোঝার চেষ্টা করি। ধরো এই মুক্ত ইলেকট্রনটা যখন এই দিকে যাইতো তখন এটা আর এইদিকে যেতে পারবে না। কেন এইদিকে যেতে পারবে না? তার কারণটা হচ্ছে এইদিকে যেহেতু একটা ফোর্স আসতেছে অর্থাৎ তার এই সাইডে একটা ফোর্স আসতেছে, ইলেকট্রিক ফোর্স, এই যে কুলম্ব ফোর্সটা আসতেছে যার কারণে এটা কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করবে। এটাও কিন্তু তোমরা ভেক্টরে পড়ছো, এটাও ভেক্টরে পড়ছো, কিন্তু তোমরা ভালো মতো পড়োনির জন্য এখন বুঝতে পারবে না। কি কারণে পারবে না জানো? তোমরা কিন্তু ত্রিভুজ সূত্র শিখেছো, ত্রিভুজ সূত্র অর্থাৎ কোনো একটা ত্রিভুজের, ধরো এটাকে যদি আমি একটা ত্রিভুজ বানাই, ধরো এটা এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, এইদিকে ভেক্টর, এইদিকে একটা ভেক্টর। ধরো এই একটা যদি ভেক্টর হয় ভি, বা তোমরা ধরো পি ভেক্টর যদি হয়, আর এইদিকে যদি একটা ভেক্টর হয় ধরো কিউ ভেক্টর, আর এইদিকে যদি একটা ভেক্টর হয় ধরো আর ভেক্টর, তাহলে তোমরা কিন্তু এই আর কে কি বলছো? আর মানে লব্ধি অর্থাৎ পি প্লাস কিউ বলছো। কেন কেন এটা বলছো? এর কারণ হচ্ছে তোমরা বলছো যে কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টর রাশি একই ক্রমে নির্দেশিত হয়, অর্থাৎ এই ভেক্টরটা যেদিকে কাজ করবে এই ভেক্টরটা মানে একই দিকে মানে সেম ক্রমে কাজ করবে, তাই না? একই ক্রম, একই ক্রম কেমনে বুঝবো? কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের যদি পাদবিন্দু থাকে তাহলে এই ক্রমটাকে আমরা বলি একই ক্রম। তাহলে কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি যদি একই ক্রমে নির্দেশিত হয় তাহলে তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটি বিপরীত ক্রমে নির্দেশিত হবে সেটি এই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। কথা কিন্তু সত্য। তাহলে এই জিনিসটা আমার এখানে কিভাবে অ্যাপ্লাই হবে? ধরো আমরা এটা বাস্তবে এই ত্রিভুজ সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি তুমি চিন্তা করো। এই দিকে মনে করো একটা প্লেন যাচ্ছিল, এটা ধরো প্লেন ভিপি, ভিপি মানে প্লেন যাচ্ছে এই দিকে, ভিপি বেগে একটা প্লেন মনে করো যাচ্ছে। তুমি চিন্তা করো, আচ্ছা আমি এই দিকে দেখাই, নিচে হয়তো বা দেখা নাও যেতে পারে, এখানে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করি। ধরো এই দিকে একটা প্লেন যাচ্ছিল অর্থাৎ ভিপি, ভিপি মানে হচ্ছে প্লেন। এই প্লেনটা যখন এই দিকে যাচ্ছিল এই দিক থেকে যদি বায়ু প্রবাহিত হওয়া শুরু করে কন্টিনিউয়াসলি, যদি এদিকে বায়ু প্রবাহিত হয়, বায়ু, তাহলে এই দিকে যদি বায়ু প্রবাহিত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্লেনটা আর এইদিকে যেতে পারবে না। তার মানে আমি যদি এটা এইভাবে দেখাই, ধরো এটা বায়ু, ভি এ, আর মানে হচ্ছে কি বায়ু। এটা কিন্তু ভেক্টরের প্রথম যে কনসেপ্টটা সেটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতে, অর্থাৎ ত্রিভুজ সূত্রটা কিভাবে কাজ করে। ধরো এই দিকে যাচ্ছে প্লেন, আর এইদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, আর এইদিকে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে প্লেনটা কিন্তু এইদিকে যেতে পারবে না। বায়ু কতটুকু প্রবাহিত হচ্ছে? ধরো প্লেনের ভ্যালোসিটি যদি বায়ুর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভেক্টরটা একটু বড় করে আঁকবো। এটাও কিন্তু আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে যে ভেক্টরকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে ডায়াগ্রামে আর একটা হচ্ছে অক্ষর দ্বারা। তাই এটা আমরা হচ্ছে জ্যামিতিক চিত্র দ্বারা ডায়াগ্রামে প্রকাশ করলাম। যেহেতু ডায়াগ্রামটা একটু বড়, এর অর্থটা হচ্ছে এই প্লেনের ভ্যালোসিটির থেকে প্লেনের ভ্যালোসিটির থেকে বায়ুর ভ্যালোসিটিটা কম, অর্থাৎ বায়ুর ভ্যালোসিটির থেকে প্লেনের ভ্যালোসিটিটা বড় বেশি, এই জন্য একটু বেশি করে আঁকছি। আর প্লেনের ভ্যালোসিটি যেহেতু কম সেই জন্য একটু কম করে আঁকলাম। এখন কি হবে দেখো তো, তাহলে এটাকে দিয়ে যদি আমি একটা ত্রিভুজ
ফরম্যাট দেই তাহলে কি হবে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই ক্রমে নির্দেশিত হলো, তাহলে এই বাহু বরাবর যে ভেক্টরটি এখন নির্দেশিত হবে বিপরীত ক্রমে, এটি হবে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার লব্ধি অর্থাৎ ভি আর। ভি আর ইজ ইকুয়াল টু ভিপি প্লাস হচ্ছে ভি এ। আমি কিন্তু এখন বলে দিতে পারছি, একটু খেয়াল করবে, যেহেতু প্লেনটার ভ্যালোসিটি বেশি ছিল আর এইদিকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে এই দুইটার মিলিত প্রভাবে লব্ধি বের হয়ে আসলো। এই লব্ধি ভেক্টরটা একটু দেখো ছোট হয়ে গেছে। ছোট হওয়ার মানে কি, এর অর্থ হচ্ছে প্লেনটা আগে যত বেগে যাইতো এখন আর তত বেগে যেতে পারবে না, তার থেকে কম বেগে যাবে। এখন কোন দিকে যাবে, এই দিকে আর যেতে পারবে না, যে লব্ধি যেদিকে হলো সে সেই দিকে যাবে, অর্থাৎ এই দিকে আর যেতে পারবে না, সে এখন যাবে এই দিকে। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে, আগে এই প্লেনটা এখান থেকে এখানে পৌঁছিত, এখন কিন্তু আর এখানে যেতে পারছে না। এখন পৌঁছবে কোথায়, এই পয়েন্টে পৌঁছবে। আগে ধরো এই বিন্দুতে পৌঁছিত বায়ু না থাকলে, এখন বায়ু যখন এইদিকে প্রবাহিত হওয়া শুরু করবে সে এখন এই জায়গায় যায় পৌঁছবে, অর্থাৎ বি বিন্দুতে পৌঁছবে। ঠিক এই কনসেপ্টটা দেখো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ধরো আগে ইলেকট্রনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতো, কিন্তু যখন আমরা বাইরে থেকে এই পরিবেশের মধ্যে একটা ব্যাটারি অ্যাপ্লাই করলাম, অর্থাৎ একটা কোষ, তড়িৎ কোষ যখন অ্যাপ্লাই করলাম, তখন এই ইলেকট্রনটা আর এই দিকে যেতে পারবে না, এই ইলেকট্রনটা এই পয়েন্টে এখন আসবে। আগে পৌঁছিত এই জায়গায়, এখন পৌঁছবে এই জায়গায়। তার মানে মাঝতে কিন্তু এই ইলেকট্রনটা এই দিকে কিন্তু ড্রিপ হয়ে গেল, অর্থাৎ এতটুকু ড্রিপ হয়ে গেল। আগে ইলেকট্রন এখানে যাইতো, বাইরে থেকে বিদ্যুৎ কোষ দেওয়ার কারণে ইলেকট্রন এখানে যেতে পারছে না, এখন আসতেছে এই জায়গায়। ঠিক একইভাবে যদি আমরা এটা দেখি, এই ইলেকট্রনটার কথা যদি চিন্তা করি, এই ইলেকট্রনটা আগে যাইতো এই দিকে, এই পয়েন্টটা থেকে ইলেকট্রনটা আগে এই দিকে যাইতো, এখন কিন্তু সে ওই দিকে যেতে পারবে না, সে এখন যাবে কি, এই দিকে যাবে। আচ্ছা আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। ধর এই ইলেকট্রনটা এই দিক থেকে এই দিকে আগে যাইতো, এখন এখানে যেতে পারবে না, এখন যাবে কোথায়, ঠিক এখন যাবে হচ্ছে এই পয়েন্টে যাবে, অর্থাৎ এই দিক থেকে একটু ড্রিপ হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা ড্রিপ পেলাম V1, এখানে একটা ড্রিপ পেলাম হচ্ছে ধরো V2। ঠিক একইভাবে দেখো, এই ইলেকট্রনটা আগে এই দিকে যাইতো, এখন কিন্তু এই দিকে যাইতে পারবে না, এখন সে যাবে এই পয়েন্টে, তাই না? তাহলে এখন আগে এই পয়েন্টে পৌঁছিত, যখন বাইরে থেকে একটা কোষ সংযোগ দেব তখন ইলেকট্রনটা পৌঁছবে এখানে, সে কিন্তু এখানে আবার এখানে একটা আমরা ধরো ড্রিপ পাইলাম। ঠিক আছে? এই যে দেখো, আগে যে এই ইলেকট্রনটা এইদিকে ছুটতো, আবার এই ইলেকট্রনটা এইদিকে ছুটতো V2, এটা এইদিকে ছুটতো V3, তখন যদি আমি তাদের অ্যাভারেজ ভ্যালোসিটি বের করতাম, গড় যদি বেগ বের করতাম, এই গড় বেগ কি হইতো, শূন্য হয়ে যেত। যার কারণে অ্যাভারেজ ভ্যালোসিটি যেহেতু শূন্য, গড় বেগ যেহেতু শূন্য, কারণ এটা গেছে এইদিকে, এটা গেছে এইদিকে, আবার কিছু ইলেকট্রন আছে দেখা যাবে এটার বিপরীতে আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, যার কারণে এখানে গড় বেগ শূন্য, যার কারণে এখানে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না ব্যাটারি সংযোগ দেওয়ার আগে। কিন্তু যখন বাইরে থেকে ব্যাটারি সংযোগ দেব, তখন যদি আমি এই বেগগুলো যোগ করি, অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 Vn পর্যন্ত যদি যোগ করে যদি আমি n দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি যে বেগটা পাবো সেটাকে আমরা বলবো গড় বেগ। তখন এখন মোটের উপর আমরা যখন বাইরে থেকে একটা তড়িৎচালক শক্তি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের একটা এই দিকে একটা অ্যাভারেজ ভ্যালোসিটি সৃষ্টি হয়, যার কারণে এই ইলেকট্রন এখন এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা গড় বেগে আসবে। এই গড় বেগটাকে অ্যাকচুয়ালি আমরা বলি তারণ বেগ। তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তারা বুঝবে, এটাকে আমরা বলি কি, তারণ বেগ। এই তারণ বেগের কারণে এখন সবগুলো বেগের ডিরেকশন একদিকে হয়ে যায়, প্রত্যেকটা ইলেকট্রন এখন এই দিকে একটু করে ড্রিপ ভ্যালোসিটি হয়, এই দিকে একটা করে অ্যাভারেজ ভ্যালোসিটি পায়, যার কারণে ব্যাটারি বাইরে একটা লাগা মাত্র ইলেকট্রনগুলো এই দিক থেকে এই দিকে আসে। আর ইলেকট্রন যখন এই দিক থেকে এই দিকে আসবে, তখন এর মধ্যে দিয়ে একটা চার্জের ফ্লো হয়। এই ফ্লোটা কত সময় হয়, ধরো টি সময় কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, একক সময়ে কতটুকু হয়, কিউ ডিভাইডেড টি, এটাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। আর এই চার্জগুলো প্রবাহিত হয় তাহলে কিভাবে, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রের সাথে লম্বভাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করলাম যে আজকে আমি শুধুমাত্র এটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে কেন একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রন এই দিক থেকে এই দিকে যাবে আর কোন বেগে ইলেকট্রনটা যাবে। তাহলে বিষয়টা হচ্ছে, এই তড়িৎ প্রবাহের জন্য কিন্তু একটা ইলেকট্রনের ভ্যালোসিটি দায়ী, সেই ভ্যালোসিটির নাম হচ্ছে তারণ বেগ। তারণ বেগটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালোসিটি। এই তারণ বেগে ইলেকট্রনগুলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, এই জন্য আমরা তারণ বেগটাই অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের জন্য দায়ী। যদি বলে তারণ বেগ কাকে বলে, যে গড় বেগে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, আমরা তাকেই অ্যাকচুয়ালি তারণ বেগ বলি। আর তারণ বেগটা সৃষ্টি হয় কখন,
এই যখন বাইরে থেকে আমরা একটা ব্যাটারি অ্যাপ্লাই করব, তড়িৎচালক শক্তি অ্যাপ্লাই করব, তখন ইলেকট্রনগুলো এই দিকে একটা ফোর্স পাবে, অর্থাৎ আগে ইলেকট্রন আসতো এই দিকে, এখন কিন্তু ইলেকট্রনটা যাবে এই পয়েন্টে। সেক্ষেত্রে এই দিক এতটুকু ড্রিপ হয়ে যাবে, এটা একটা ড্রিপ ভ্যালোসিটি, এটা একটা ড্রিপ ভ্যালোসিটি, এটা হচ্ছে একটা ড্রিপ ভ্যালোসিটি। তাহলে এখন প্রত্যেকটা ইলেকট্রনের এই দিকে একটা ড্রিপ ভ্যালোসিটি আমরা পাবো। এই ডিপ ভ্যালোসিটিগুলোকে যদি আমি অ্যাভারেজ করি, তাহলে মোটামুটি মানটা কখনো শূন্য হওয়ার সম্ভাবনা নাই, কারণ সবগুলোর ডিরেকশন এখন একই দিকে। যার কারণে ইলেকট্রনগুলো এখন এই ড্রিপ অর্থাৎ এই অ্যাভারেজ ভ্যালোসিটির দ্বারা ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবে, তখন এই দিক থেকে এদিকে ইলেকট্রন প্রবাহিত হবে, এর এগেনিস্টে আমরা তড়িৎ প্রবাহ পাবো। প্রিয় শিক্ষার্থী, নেক্সট ক্লাসে আমরা একটু বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে যায়, তাহলে এখন আমাদের এই ইলেকট্রনের মোট চার্জ হিসাব করা শিখতে হবে। আর এই মোট চার্জ যদি আমি হিসাব করা বের করতে পারি, এই চার্জের জায়গায় মোট ইলেকট্রনের চার্জ বসিয়ে দেব, তারপর এই চার্জগুলো প্রবাহিত হইতে কত সময় লাগে সেই টাইমটা বের করে বসিয়ে দিলে অ্যাকচুয়াল তড়িৎ প্রবাহের ইকুয়েশন কত হবে সেটা জানা যাবে। আজকে শুধু আমরা জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কেন ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে এবং কেন হবে। এখানে আরেকটা মেসেজ দেই, দেখো ইলেকট্রনগুলো এই দিকে ফোর্স পাইলো কার কারণে? এই কোষটার কারণে। তার মানে এই কোষ মানে কি, এর মধ্যে কিন্তু একটা তড়িৎ চালক শক্তি আছে, একটা শক্তি সঞ্চিত হয়ে আছে। যখনই আমরা এখানে চাবিটা সংযোগ দেব, তখন ওই শক্তিটার বলে এই ইলেকট্রনগুলোর উপর এই দিকে একটা ফোর্স দেওয়া হয়, যার কারণে যদি কোনো একটা ইলেকট্রন এই পয়েন্টে থাকে, এই ইলেকট্রনটি এই চাবি দেওয়ার কারণে এই দিকে একটা ফোর্স পেয়ে সে কি করবে, এই দিক থেকে এই পয়েন্টে আবার চলে আসবে। এই জন্য কোষের তড়িৎচালক শক্তি আমরা কাকে বলি? কোনো একটা বদ্ধ বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে আমাদের একটা বল দিতে হয়, এবং এখানে একটা সরণ হয়, যার কারণে এখানে একটা কাজ সম্পন্ন হয়। অর্থাৎ কোনো একটা বদ্ধ বর্তনীর কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে একটি ইলেকট্রনকে কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাকে ওই কোষের তড়িৎচালক শক্তি বলে। এখন যদি মনে করো বিষয়টা হচ্ছে এরকম যদি হয়, কাজ আমরা কাকে বলি? কাজ মানে হচ্ছে বল গুণন সরণ বলি, তাই না? তাহলে যেহেতু ফোর্সটা দেবে কে, এই কোষটা দেবে, কারণ এর মধ্যে শক্তি সঞ্চিত আছে। এই শক্তির কারণে ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে, ওই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া মানে এই পুরো সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রনের ফ্লো হওয়া। তাহলে ইলেকট্রনগুলো একটা বল পাচ্ছে এবং ইলেকট্রনগুলো একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আমরা বল এবং সরণের গুণফলে জানি কাজ, অর্থাৎ যে পরিমাণ কাজ সম্পূর্ণ হচ্ছে ওই পরিমাণ কাজকেই আমরা বলতেছি এই কোষটার তড়িৎচালক শক্তি। আশা করি তোমরা বুঝতে পারছো, এটি আমরা কোষের তড়িৎচালক শক্তি দেখলাম। প্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। আর এই টাইপের ভিডিও তোমরা যদি আরও পেতে চাও, আরও বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অর্থাৎ উজ্জ্বল ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষে থাকবে নিত্য নতুন। আমরা মোটামুটি খুব সুন্দর একদম বেসিক, যে বেসিকগুলোর গুরুত্ব অনেক বেশি, এগুলো আমরা যত ভালো মতো শিখবো তত আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, আমাদের বেসিক তত বেশি ক্লিয়ার হবে। আর যদি বুঝতে তোমাদের কারো সমস্যা হয়, তাহলে বুঝবে যে তোমাদের এখনো দুর্বলতা আছে এবং এই ভিডিওটি বারবার দেখে তোমার দুর্বলতাগুলোকে দূর করবে। কোন জায়গাগুলোতে হিট করতে হবে সেটা কিন্তু আমি প্রথমে বলে দিলাম। প্রথমে এই পুরো কনসেপ্টটা বোঝার জন্য প্রথমে ভেক্টরের নলেজ লাগবে, অর্থাৎ কোনো বস্তুর উপর দুইটা ভেক্টর রাশি বিপরীত দিকে কাজ করলে লব্ধি কি হবে, অর্থাৎ একটা বস্তুর উপর একাধিক ভেক্টর রাশি কাজ করলে তার লব্ধি কিভাবে বের করব, সেটা ত্রিভুজ সূত্রের কনসেপ্ট লাগবে। তারপর আবার লাগবে কি, তড়িৎ চালক শক্তির কনসেপ্ট লাগবে এবং বিপরীত ভেক্টরের কনসেপ্ট লাগবে। তাহলে এই ইত্যাদি জিনিসগুলো তোমার যদি ভালো মতো জানা থাকে, বোঝা থাকে, তাহলে তুমি কিন্তু এই কনসেপ্টটা আজকে খুব সুন্দর মতো বুঝতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।